হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ইমপ্রুভ ক্লাস 9 10। আমি ইপসিতা ম্যাম, তোমাদের লাইফ সায়েন্সের এডুকেটর। আজকে আমরা কি করব? আজকে আমরা তোমাদের যে লাইফ সায়েন্সের 3 নাম্বার চ্যাপ্টার কি বংশগতি এবং তার কয়েকটি জিনগত রোগ, এটার উপর আজকে আমরা মার্কস 2 এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন করব। তো অলরেডি কিন্তু তোমাদেরকে আমি চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এর কিন্তু অলরেডি মার্কস 2 এর ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দিয়েছি। আজকে আমি চ্যাপ্টার নাম্বার 3 এর এটার উপরে কিছু কোশ্চেন দিয়ে দিব। বিভিন্ন রকম টেস্ট পেপার বলো বা বিভিন্ন রকম ইম্পর্টেন্ট বই যেখান থেকে আমার মনে হয়েছে এই 2 মার্কসের জন্য এই কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ, সেগুলোই আজকে আমি তোমাদের সলভ করাবো। তো চলো আর লেট না করে আমরা ক্লাসটা স্টার্ট করি। দেখো, এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড। তোমরা যারা চ্যানেলের নতুন, তোমরা অবশ্যই কিন্তু এটা স্ক্যান করে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও। আমরা সেখানেই কিন্তু সমস্ত রকম ক্লাসের আপডেট বলো বা ক্লাসের পর পিডিএফ কিন্তু আমরা সেখানেই কিন্তু সবকিছু প্রোভাইড করি। আর অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে তোমরা অবশ্যই কিন্তু ফলো করো, কারণ এর পরেও কিন্তু আরো বিভিন্ন রকমের কন্টেন্ট কিন্তু তোমাদের জন্য আমরা নিয়ে আসবো। তো চলো লেট না করে কোশ্চেন গুলো আমরা দেখি। ফার্স্ট কোশ্চেন, এগুলো কিন্তু মার্কস 2 এর কোশ্চেন, ঠিক আছে? এই কোশ্চেন গুলো আমি তোমাদের কেন দিয়েছি, এগুলো ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ অনেক কোশ্চেন হয়, তার মধ্যে আমার মনে হয়েছে এই কোশ্চেন গুলো ভীষণই গুরুত্বপূর্ণ। তাই তো এই যে আজকে টোটাল 10টা কোশ্চেন আছে, এই 10টার মধ্যে কিন্তু তোমরা একটা কোশ্চেন কিন্তু ছাড়বে না, প্রত্যেকটা কিন্তু একদম ভালো মতো তোমরা তৈরি করবে। ফার্স্টে আছে, দেখো এখানে কি বলছে, বংশগতি সম্পর্কিত নিম্নলিখিত শব্দ দুটি ব্যাখ্যা করো। লোকাস এবং অ্যালিল। তাহলে লোকাসটা কি আর অ্যালিলটা কি এটা আমাদের জানতে হবে। লোকাসটা কি? কোনো একটা ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে যেখানে জিন অবস্থান করে সেটাকে আমরা বলে থাকি লোকাস। তাহলে অ্যালিলটা কি ম্যাম? অ্যালিলটা হচ্ছে জিনের যে বিভিন্ন রূপভেদ, কোনো একটা সমসংস্থ ক্রোমোজোমে যে অ্যালিল গুলো থাকে। এবার অ্যালিল আমরা জানি সবসময় কি দুটো অল্টারনেটিভ ফর্মে থাকে, তো জিনের যে রূপভেদ সেটাকে আমরা কিন্তু বলে থাকি অ্যালিল। তাহলে লোকাস কি? ক্রোমোজোমে জিনের নির্দিষ্ট অবস্থানকে লোকাস বলে, ঠিক আছে? তাহলে লোকাসটা কি আমরা বুঝলাম যে জিনের নির্দিষ্ট একটা স্থান, ওকে, এটাকে আমি বলবো লোকাস, যেখানে জিনটা অবস্থান করবে। আর অ্যালিলটা কি? অ্যালিলটা কি? তাহলে অ্যালিলটা হচ্ছে একই জিনের বিভিন্ন রূপভেদকে আমরা বলে থাকি অ্যালিল, ঠিক আছে? তাহলে কি বলতে পারি আমরা? একই জিনের রূপভেদকে অ্যালিল বলে, ঠিক আছে? এই গেল। তাহলে আমরা কিন্তু এরকম কিন্তু আরো অনেক টার্ম, যেমন জিনোটাইপ বলো, ফিনোটাইপ বলো, এই টার্ম গুলো কিন্তু ভালো মতো কিন্তু দেখবে, কারণ অনেক সময় জিনোটাইপ বা ফিনোটাইপের মধ্যেও কিন্তু পার্থক্য দিয়ে দেয়। যে কি ফিনোটাইপটা কি? কোনো কিছুর বাহ্যিক ক্যারেক্টারকে আমরা কি বলে থাকি? ফিনোটাইপ। আর জিনোটাইপটা কি? কোনো কিছুর যে জিনের যে স্ট্রাকচার যেটা আমরা দেখি সেটাকে আমরা বলে থাকি জিনোটাইপ। তো ফিনোটাইপ এবং জিনোটাইপ এই দুটোর মধ্যেও কিন্তু পার্থক্য তোমরা ভালো মতো দেখবে। ওকে, এই গেল 1 নাম্বার কোয়েশ্চেন। নেক্সট আছে 2 নাম্বার। কি বলছে দেখো এখানে, এই 2 নাম্বার কোয়েশ্চেনটা আমি টেস্ট পেপারে অনেকবার বা প্রায় প্রত্যেকটা পেপারে কিন্তু আমি দেখেছি এই কোয়েশ্চেনটা ভীষণই ইম্পর্টেন্ট। কি বলছে? অনেক পরিবারে কন্যা সন্তান জন্মের জন্য মাতাকে দায়ী করা হয়, বক্তব্যটির যথার্থতা বিচার করো। এই কোয়েশ্চেনটা টেস্ট পেপারে অনেকবার আছে, কিন্তু কোয়েশ্চেন গুলো কিন্তু একটু মানে ঘুরিয়ে ঘুরিয়ে আছে। মানে মনে করো যে এরকম লেখা আছে যে কি লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা, এটাও কিন্তু সেম অ্যান্সারই হবে। বা ধরো আরেকটা আমি দেখলাম যে হচ্ছে কি ওয়াই ক্রোমোজোমের যথার্থতা ব্যাখ্যা করো। তো এরকম কিন্তু এই সেম অ্যান্সারই কিন্তু কিন্তু কোশ্চেনটা অনেক প্যাটার্নে ঘুরিয়ে ঘুরিয়ে আছে। তো কি বলছে দেখো, আমরা জানি কোশ্চেনটা কি বলছে, অনেক পরিবারে কন্যা সন্তান জন্মের জন্য মাতাকে দায়ী করা হয়, এটার বক্তব্যটির যথার্থতা বিচার করে। এবার জানি এটা কিন্তু একদমই সঠিক বক্তব্য নয়, কারণ আমরা জানি যে একটা মহিলা অর্থাৎ মাতার দেহে যে আমাদের সেক্স ক্রোমোজোম থাকে, এটা কি হয়? এক প্রকারের হয়, যেটা কি এক্স এক্স। এবং পিতার দেহে যে সেক্স ক্রোমোজোম সেটা কি এক্স এবং ওয়াই।
তাহলে আমরা জানি আমাদের ফিমেল বডিতে কিন্তু এক রকমেরই কিন্তু সেক্স ক্রোমোজোম আছে যেটা কিনা এক্স টাইপ, কিন্তু মেলদের দেহে কি দুই রকমের সেক্স ক্রোমোজোম আছে যেটা কি একটা এক্স একটা ওয়াই। তাহলে এই কোশ্চেনটা তোমাদের আমি ছকের মাধ্যমে বলে দিচ্ছি, তোমরা অবশ্যই এটা বাড়িতে কিন্তু লিখে নেবে। মনে করো এখানে আমি মাতা লিখলাম, এখানে আমি পিতা লিখলাম, ঠিক আছে। এবার আমরা জানি মাতার দেহে যে ক্রোমোজোমের যে ইস্যু সেটা কি 44A প্লাস XX, কারণ কি মার দেহের সেক্স ক্রোমোজোম এক প্রকারই, আর পিতার দেহের কি হবে তাহলে 44A প্লাস XY, দুই রকম। এগুলো আমাদের কি প্যারেন্টাল জেনারেশন। এবার কি এখান থেকে আমাদের গ্যামেট তৈরি হবে, গ্যামেট কি হয়ে যাবে, এটা কিন্তু হাফ হয়ে যাবে, তখন কি হবে 22A, অটোজোমটাও কি আমাদের অর্ধেক হয়ে যাবে 22 প্লাস X। এবার মার দেহের থেকে তো এক রকমেরই গ্যামেট আসবে, কারণ মার দেহের সেক্স ক্রোমোজোম তো একটাই, কিন্তু পিতার দেহের কিন্তু এখানে হবে দুটো, তাহলে কি হবে এখানে 22A প্লাস X। এটা একটা গ্যামেট হতে পারে, আইদার কি হতে পারে 22A প্লাস Y, এটা আমার কি গ্যামেট, ঠিক আছে। তার মানে মার দেহের গ্যামেট কিন্তু আমাদের একটাই উৎপন্ন হচ্ছে, পিতার দেহে আমাদের কিন্তু দুই রকমের গ্যামেট উৎপন্ন হচ্ছে। এবার দেখো মার দেহের সাথে যদি পিতার দেহের এক্স এর যদি মিলন হয় তাহলে আমার কি হবে 22A আর 22A মিলে কি হবে 44A, মানে 44টা অটোজোম। সাথে কি মার দেহের একটা এক্স পিতার দেহের একটা এক্স, তাহলে এখানে হয়ে গেল কি এক্স এক্স, অর্থাৎ এটা কি এটা কিন্তু আমার হয়ে গেল কন্যা সন্তান, ঠিক আছে। এবার মার দেহের যদি এই গ্যামেটের সাথে পিতার দেহের যদি ওয়াই গ্যামেটের যদি মিলন হয় তাহলে কি হবে 22A সেম এখানে হয়ে গেল 44A, যেটা আমার অটোজোম। আর মার দেহের থেকে আসলো এক্স, পিতার দেহের থেকে আসলো আমার কি ওয়াই, তাহলে আমার কি হয়ে গেল এটা এক্স ওয়াই, যেটা কিনা আমার কি হয়ে গেল এটা পুত্র, ঠিক আছে। তার মানে দেখো এগুলা আমার কি এগুলা কিন্তু আমার হয়ে গেল F1 জেনারেশন, মানে ছেলে হোক বা মেয়ে হোক সেটা কিন্তু 50-50 চান্স। তার মানে আমরা কি বুঝতে পারছি মার দেহে এক রকমের গ্যামেট এবং পিতার দেহে দুই রকমের গ্যামেট। এবার মার দেহের এক্স এর সাথে যদি পিতার দেহের যদি এক্স এর মিলন হয় তাহলে আমার হয়ে গেল কন্যা সন্তান, আর মার দেহের ওই সেম এক্স এর সাথে যদি পিতার দেহের যদি অন্য আরেকটা ওয়াই গ্যামেটের মিলন হয় তাহলে আমার হয়ে যাচ্ছে কিন্তু পুত্র সন্তান। তার মানে কি এই যে বক্তব্যটা এটা কিন্তু যথার্থ নয়, কারণ মার দেহে এক রকমেরই গ্যামেট উৎপন্ন হয়। বোঝা গেল? আশা করি ক্লিয়ার। সবাই কিন্তু কোশ্চেনটা ভালো মতো লিখবে এবং তোমরা কিন্তু এই ছকটাও কিন্তু করে দেখাবে। ওকে, নেক্সট। তার আগে বলে দিই তোমরা যদি এরকম আরো কোশ্চেন যদি সলভ করতে চাও বা কি করে লিখতে হয় সেটা যদি শিখতে চাও, কারণ দেখো তোমাদের মাধ্যমিকে কিন্তু কিভাবে তোমরা খাতাটা প্রেজেন্ট করবে সেটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। তার জন্য কিন্তু আমরা নিয়ে চলে এসেছি কি আমাদের র্যাঙ্কার্স ব্যাচ। এখানে কিন্তু আমাদের ক্লাস কিন্তু আমরা করাচ্ছি, স্টুডেন্টদেরকে আমরা শেখাচ্ছি কি করে কি লিখতে হয় বা কিভাবে কোন উত্তরটা কি করে কোন প্রসেসে লেখা দরকার। তোমরাও যদি এমনটা করতে চাও তাহলে কিন্তু আর লেট না করে অবশ্যই কিন্তু ব্যাচটা কিন্তু জয়েন করো। এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আর লেট করো না, কারণ প্রচুর ক্লাস কিন্তু হয়ে যাচ্ছে, এরপর কিন্তু তোমাদের প্রচুর ব্যাকলগ থেকে যাবে, সেগুলো কিন্তু তোমরা ক্লিয়ার করতে পারবে না, কারণ সামনেই কিন্তু তোমাদের কিন্তু এক্সাম, তোমাদের হাত থেকে এক একটা দিন চলে যাওয়া মানে কিন্তু টাইমটা কিন্তু তোমাদের এগিয়ে আসছে, ঠিক আছে। তো চলো নেক্সট 3 নাম্বার কোশ্চেন কি আছে এখানে, মেন্ডেলের মটর গাছ নির্বাচনের দুটি কারণ লেখো। মেন্ডেল কেন, এই যে মেন্ডেল তো এত তো গাছ ছিল, মেন্ডেল কেন মটর গাছ চুজ করলো, কেন অন্য গাছ না? হ্যাঁ, কি কারণ? মেন্ডেল কি মটরশুটির কচুরি খেতে বেশি ভালোবাসতো এই জন্য মটর গাছ চুজ করলো? তো এই কারণটা কি সেটা আমরা দেখিনি। কি বলছে দেখো এখানে, মটর গাছের 7 জোড়া অনেকগুলি বিপরীত ধর্মী বৈশিষ্ট্য ছিল, যার ফলে পরীক্ষাগুলো করা কিন্তু সহজ হয়েছিল। আমরা দেখেছি মেন্ডেল কি 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপরে কিন্তু কাজ করেছিল। তার মানে কি এখানে কি 1 নাম্বার আমরা বলতে পারি মটর গাছ দ্রুত বংশ বিস্তার করে, ঠিক আছে। মটর গাছ দ্রুত বংশ বিস্তার করে, ঠিক আছে। এবার কি এখানে অনেকগুলো কি বিপরীতধর্মী বৈশিষ্ট্য ছিল, অনেক বিপরীত ধর্মী বৈশিষ্ট্য আছে। এবং আর কি বলতে পারি, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে
মটর গাছের ফুল কিন্তু উভলিঙ্গ হওয়ায় এখানে কিন্তু স্বপরাগযোগ ঘটানো সম্ভব। তাই কি বলতে পারি আমরা, মটর গাছের ফুল উভলিঙ্গ, ফলে স্বপরাগযোগ হয়। বোঝা গেল? এই জন্যই কিন্তু মেন্ডেল মটর গাছ চুজ করেছিল। ক্লিয়ার সবার? ওকে, নেক্সট 4 নাম্বার কোয়েশ্চেন কি বলছে, থ্যালাসেমিয়া রোগীর দেহে কোন ধাতুর আধিক্য ঘটে এবং কেন? থ্যালাসেমিয়াটা কি আমরা জানি একটা রক্তাল্পতাজনিত রোগ, তাই তো? তো এই বারবার রোগীকে রক্ত সঞ্চালনের ফলে রোগীর দেহে লোহার পরিমাণ বেড়ে যায়। তাহলে এই থ্যালাসেমিয়া রোগীর দেহে কোন ধাতুর আধিক্য জমে যায়? লোহা, লোহার পরিমাণ জমে যায়। ঠিক আছে, এবার কেন, এই কেন লোহার পরিমাণটা বেড়ে যাচ্ছে, কারণ কি? থ্যালাসেমিয়া এটি হচ্ছে একটি রক্তাল্পতা জনিত রোগ। এর ফলে রোগীর দেহে বারবার রক্ত সঞ্চালন করা হয়। ঠিক আছে, করা হয়। এবার কি হচ্ছে, বারবার এই যে রক্তটা চেঞ্জ করা হচ্ছে, এর ফলে কিন্তু শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কি লোহা জমে যাচ্ছে, যার ফলে কিন্তু লোহার পরিমাণ বেড়ে যাচ্ছে। এবং এই লোহা যে জমে যাচ্ছে, যার জন্য কি হচ্ছে, আমাদের বিভিন্ন অঙ্গে কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে, এবং কি হচ্ছে, আস্তে আস্তে কিন্তু বিভিন্ন অঙ্গগুলো কিন্তু আস্তে আস্তে কাজ করা কিন্তু বন্ধ করে দিবে। ঠিক আছে, তাহলে ভালো মতো অ্যান্সারটা কিন্তু আমাদের লিখতে হবে যে থ্যালাসেমিয়া রোগীর দেহে লোহার পরিমাণ বেড়ে যায়। কি কারণ? কারণ থ্যালাসেমিয়া একটি রক্তাল্পতাজনিত রোগ, এখানে রোগীর দেহে বারবার রক্ত সঞ্চালন করা হয়। এই বারবার রক্ত পাল্টানোর ফলে কিন্তু রোগীর দেহে বিভিন্ন অঙ্গে লোহা জমা হয়ে যায়। বারবার রক্ত বদলানোর ফলে রোগীর দেহে বিভিন্ন অঙ্গে লোহা জমে যায়। মনে থাকবে? ক্লিয়ার? ভীষণই কিন্তু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। নেক্সট আছে কি, বেটে মটর গাছগুলি সবসময় খাঁটি হয়, উক্তিটির যথার্থ তাৎপর্য লেখো। আমরা জানি মটর গাছের যে ক্যারেক্টার, একটা লম্বা হবে, আরেকটা কি হবে, বেটে হবে, তাই তো? আমরা জানি যে লম্বা। ওকে, এবার লম্বাটাকে আমরা কিন্তু সবসময় খাঁটি বলবো না, আমরা জানি একটা আছে আমাদের বিশুদ্ধ লম্বা, যেটা কি ক্যাপিটাল টি ভালো মতো কিন্তু বুঝবে। আরেকটা আছে আমাদের বিশুদ্ধ বেটে, তাই তো? যেটা কি আমরা স্মল টি। ওকে, এবার যখন আমরা ক্রস করে এগুলোকে আমরা প্যারেন্টাল জেনারেশন ধরি। এরপর কি, বিশুদ্ধ লম্বার থেকে একটা গ্যামেট আসে ক্যাপিটাল টি, আর বিশুদ্ধ বেটের থেকে একটা গ্যামেট আসে স্মল টি, এটা আমার কি গ্যামেট। এবার এদের মিলনের ফলে কি গাছ উৎপন্ন হচ্ছে, ক্যাপিটাল টি স্মল টি, এটা কিন্তু আমার F1 জেনারেশন, এটা কিন্তু আমার সংকর লম্বা। কি কারণ, এই যে লম্বাটা বিশুদ্ধ লম্বা, এটাকে কিন্তু আমরা প্রকট ধরেছি, এটাকে আমরা প্রকট বৈশিষ্ট্য ধরেছি, আর বিশুদ্ধ বেটেটাকে কিন্তু আমরা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ধরেছি। আর আমরা জানি সবসময় কিন্তু প্রকট বৈশিষ্ট্যটাই কিন্তু ডমিনেন্ট হয়। তো এখানে যেই গাছগুলো হবে, সেগুলো কিন্তু একদম 100% কি হবে, সংকর লম্বা হবে। কারণ এখানে দেখো, এখানে কিন্তু অ্যালিলটা কিন্তু একটা ডমিনেন্টের জিন আছে, একটা কিন্তু রিসেসিভের জিন আছে। মানে এখানে একটা দেখো ক্যাপিটাল টি, যেটা কিন্তু আমার প্রকট জিন, আরেকটা আছে আমার স্মল টি, যেটা কিন্তু আমার প্রচ্ছন্ন জিন। এবার প্রচ্ছন্ন জিনটা কিন্তু এখানে কিন্তু ওর বৈশিষ্ট্য কিন্তু প্রকাশ করতে পাবেন,
কারণ এখানে কি, এখানে কিন্তু প্রকট বৈশিষ্ট্যের কিন্তু জিনটা আছে, যেটা কিনা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটাকে ঢাকা দিয়ে কিন্তু প্রকট বৈশিষ্ট্যটাই কিন্তু প্রকাশিত করবে। তো এখানে কি, এটা কিন্তু আমার সংকর লম্বা। ওকে, মানে এটা লম্বাই, এটা কিন্তু সংকর লম্বা মানে কিন্তু এই না যে বাইরে থেকে আমি দেখে বুঝবো সংকর লম্বা, না, বাইরে থেকে যখন আমি খালি চোখে দেখবো তখন গাছটা কিন্তু লম্বাই। তখন যেটা আমি আগেই বলেছিলাম, ফিনোটাইপ আর জিনোটাইপ বৈশিষ্ট্য। ফিনোটাইপ মানে আমরা যেটাকে আমরা বাইরের ক্যারেক্টারিস্টিক্স দেখে আমি কি বুঝবো গাছটা লম্বা, কিন্তু এটারই যখন আমি জিন নিয়ে কাজ করবো তখন আমি কি দেখবো গাছটা কিন্তু সংকর লম্বা, মানে এখানে একটা ডমিনেন্ট জিন আছে, আরেকটা কিন্তু আমার প্রচ্ছন্ন জিন আছে। ওকে, তার মানে দেখো লম্বা গাছ কিন্তু আমাদের বিশুদ্ধ অবস্থাতেও হতে পারে, আবার এখানে হাইব্রিড সংকর অবস্থাতেও কিন্তু লম্বা গাছ হতে পারে। এই জন্য কিন্তু লম্বা গাছ কখনোই কিন্তু আমরা বিশুদ্ধ বলতে পারবো না, মানে কারণ এখানে কি, এখানে হাইব্রিডও থাকতে পারে। একমাত্র যে বেটে গাছই সবসময় একদম বিশুদ্ধ হবে, খাঁটি হবে। কারণ কি, বেটে একমাত্র কিন্তু যখন এখানে দুটো জিনিস যখন স্মল টি অর্থাৎ সবসময় হোমোজাইগাস অবস্থাতে কিন্তু এই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কিন্তু প্রকাশ পাবে, যেটা কিনা আমার বিশুদ্ধ বেটে। ঠিক আছে, বোঝা গেল? তাই আমরা বলতে পারি বেটে মটর গাছ সবসময় কিন্তু খাঁটি, কারণ এখানে কিন্তু দুটোই একদম পিওর প্রচ্ছন্ন জিনটা থাকবে। ক্লিয়ার? ভীষণই কিন্তু এটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। নেক্সট কি, নেক্সট বলছে মটর গাছের বীজের ক্ষেত্রে মেন্ডেলের নির্বাচিত প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য গুলি সারণীর সাহায্যে লিপিবদ্ধ করি। কিসের বৈশিষ্ট্য বলছে? মটর গাছের মেন্ডেলের নির্বাচিত বীজের ক্ষেত্রে, বীজের ক্ষেত্রে বলছে। তাহলে আমরা জানি বীজের কি কি হতে পারে বৈশিষ্ট্য, একটা বীজের বর্ণ হয় আর একটা বীজের আকৃতি হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে বৈশিষ্ট্য এখানে প্রকট, নাকি এখানে আমরা দেখব প্রচ্ছন্ন। ঠিক আছে, তাহলে আমরা কি হতে পারে, একটা আমরা বলতে পারি বীজের কি বর্ণ, বীজের বর্ণ, আরেকটা কি বীজের আকৃতি। দেখো কোয়েশ্চেন কিন্তু ভীষণই ইজি থাকে, শুধু তোমাদের ভালো মতো পড়তে হবে, আর এগুলো কিন্তু সব তোমাদের পড়া জিনিস কি, তাই তো এগুলো কিন্তু আরো অনেকবার তোমাদের প্র্যাকটিস করিয়েছি। বীজের বর্ণ প্রকটে কি হবে, হলুদ, আর প্রচ্ছন্নতে কি হবে সেটা সবুজ। আর বীজের আকৃতি বলছে প্রকট মানে কি, যেটা আমার গোলাকার, আর প্রচ্ছন্ন সেখানে কি হয়ে যাবে, এটা কুঞ্চিত। ক্লিয়ার? এই ছকটা কিন্তু কোনো সময় তোমাদের হয়তো একবারে দিবে না, এরকম হয়তো নিজের থেকে ক্যারেক্টার চুজ করে দিবে, যেখানে তোমাদের বলবে এগুলোর প্রকট আর প্রচ্ছন্ন গুণগুলি তোমরা লেখো। ওকে, নেক্সট কি আছে, 7 নাম্বার, বংশে থ্যালাসেমিয়ার ইতিহাস থাকলে জেনেটিক কাউন্সিলিং জরুরি। এই বিষয়ে তোমার মতামত ব্যাখ্যা করো। অবশ্যই জরুরি, বংশে যদি কারো থ্যালাসেমিয়া আক্রান্ত থাকে তাদের অবশ্যই জেনেটিক কাউন্সিলিং কিন্তু জরুরি। কারণ মনে করো কোনো একটা মহিলা বা কোনো একটা পুরুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এবার ওদের কিন্তু অবশ্যই দেখো যখন বিয়ে টিয়ে হয় তখন কি আমরা এই কি গোত্র দেখি, এই দেখি, কত কিছু দেখি, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেটা কিন্তু কেউ দেখে না। কারণ রক্ত পরীক্ষা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ তাহলে জানা যাবে যে সেই ব্যক্তি, আমরা জানি বংশগত রোগ আছে, হিমোফিলিয়া আছে, বর্ণাঢ্যতা আছে, বাকি কালার থ্যালাসেমিয়াও আছে। তো আমাদের তো উচিত না এমন মানুষের সঙ্গে বিবাহ করা যেন আমরা আমাদের নেক্সট প্রজন্মকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে পারি। এবার যদি ওই দুজন ব্যক্তি যদি থ্যালাসেমিয়া বলো বা বর্ণাঢ্যতা বা হিমোফিলিয়া যদি আক্রান্ত হয়, তাহলে ওদের নেক্সট প্রজন্ম কি একটা সুস্থ স্বাভাবিক জীবন পাবে? পাবে না। এই জন্য যে পিতা মাতা দুজনই ঠিকঠাক নাকি এটা জানার জন্য কিন্তু আমাদের এই জেনেটিক কাউন্সিলিং করা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। কারণ দেখো মনে করো যেই মেয়েটার যে ছেলেটার বিয়ে হবে তাদের মধ্যে দুজনই যদি থ্যালাসেমিয়া বা অন্য যে কোনো এক্স ক্রোমোজোম বাহিত রোগের যদি বাহক বা ক্যারিয়ার হয়ে থাকে, তাহলে ওদের উচিত সেরকম কোনো একজন পার্টনারকে বিয়ে করা যারা অন্তত ঠিকঠাক, যাদের কোনো রকমের কোনো প্রবলেম নেই। এর ফলে তাদের মধ্যে যে সন্তানটা বের হবে তারা কিন্তু মোটামুটি সুস্থ হবে। কি বোঝা গেল? কিন্তু এবার দুজনে যদি আক্রান্ত দুজনকে বিয়ে করে তাহলে ওদের নেক্সট প্রজন্ম কি কোনো সুস্থ স্বাভাবিক জীবন পাবে? পাবে না।
এই জন্যই যেন আমাদের নেক্সট প্রজন্ম যেন সুস্থ স্বাভাবিক একটা জীবন পায় এবং যেন এই রোগগুলো যেন না হয়, এগুলো থেকে যেন বিরত থাকে, সেই জন্যই কিন্তু আমাদের থ্যালাসেমিয়ায় জেনেটিক কাউন্সিলিংটা জরুরি। ওকে, ভালো মতো কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু তোমাদের লিখতে হবে। নেক্সট কি আছে, কারণ কি কেন জরুরি যদি বলে ব্যাখ্যাটা, তাহলে হবে যে পরের প্রজন্মকে সুস্থ ও স্বাভাবিক জীবনে সাহায্য ওকে। নেক্সট কি বলছে এবার, 8 নম্বর, বংশগতি সংক্রান্ত মেন্ডেলের পৃথক ভবনের সূত্রটি লেখো। এই পৃথক ভবন সূত্রটা কোত্থেকে পেয়েছে, মেন্ডেল যখন মনোহাইব্রিড ক্রস করলো এর পর মনোহাইব্রিড ক্রসের পরে কিন্তু এই পৃথক ভবনের সূত্রতে কিন্তু উপনীত হয়েছিল। এই সূত্রটা কি ছিল, যে কোনো জীবের একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য, লিখে দিই, যে কোনো জীবের একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় বৈশিষ্ট্য বা অ্যালিলগুলি কখনোই মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে পরস্পরের থেকে পৃথক হয়ে যায়। ঠিক আছে, থেকে পৃথক হয়। ঠিক আছে, বোঝা গেল? ওকে, মানে কি, মনে করো বুঝিয়ে দিচ্ছি একটা এক্সাম্পল দিয়ে, মটর গাছের যে এটা ভালো মতো বুঝে নাও, কারণ সূত্রগুলো কিন্তু ভালো মতো করতে হবে। এগুলো আমার কি আসলো, গ্যামেট F1 ঠিক আছে। দেখো, যখন ওরা জনিত্রী জনু থেকে অপত্য জনুতে যখন আসলো, তখন কিন্তু ওরা কি বলছে এখানে, যে কোনো জীবের একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় বৈশিষ্ট্য বা অ্যালিলগুলি কখনোই কিন্তু মিশ্রিত হয় না। এক সেকেন্ড, ওকে, যে কোন রঞ্জিত হওয়ার সময় একত্রিত হলেও, এখানে হবে একত্রিত হলেও। ঠিক আছে, ওকে, যে কোনো জীবের একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও বৈশিষ্ট্য বা অ্যালিলগুলি কখনো মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে পরস্পরের থেকে পৃথক হয়। মানে দেখো কি বলছে এখানে, এই যে বৈশিষ্ট্য, তাই তো, এইগুলা কি দুটো ক্যারেক্টার নিলাম, যেখানে আমি গ্যামেট গঠন করলাম, এখানে আমার কি অপত্য জেনারেশনটা আসলো, তাই তো, এটা
ওরা কিন্তু এখানে একসাথে হয়ে গেছে, এখানে মিশে গেছে। এবার যখন এখান থেকে যখন আবার নেক্সট গ্যামেট যখন ফর্মেশন হচ্ছে, প্রত্যেকটা দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা বা পৃথক হয়ে গেছে। তাই বলছে কোন জীবের বিপরীত পরস্পর আর কি বিপরীত বৈশিষ্ট্যগুলি জনিত্রী, এটা আমরা জানি প্যারেন্টাল মানে কি, এগুলো আমার জনিত্রী জনু, জনিত্রীর থেকে যখন এগুলো অপত্য হচ্ছে এটা আমার অপত্য, তাই তো ফার্স্ট F1টাই কি আমরা অপত্য জনু। কোন জীবের বিপরীত বৈশিষ্ট্যগুলি জনিত্রীর থেকে অপত্যতে যখন সঞ্চারিত হয় তখন এগুলো একত্রিত হলে, ওখানে দেখতে পাচ্ছি এগুলো কি আমার একত্রিত হয়ে গেছে, একত্রিত হলেও যখন পরে যখন আবার এখান থেকে যখন গ্যামেট তৈরি হচ্ছে, এই গ্যামেট গঠনকালে কিন্তু প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু বা অ্যালিলগুলি একে অপর থেকে কিন্তু আলাদা হয়ে যায়। হয়ে গেল, এরকম ছক দেখে দেখে পড়বে, তাহলে দেখবে এই সূত্রগুলো কিন্তু তোমাদের কঠিন মনে হবে না। আর যদি না বুঝে যদি পড়তে চেষ্টা করো তাহলে কিন্তু এগুলো ভীষণই কঠিন মনে হবে, মনেও থাকবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের গেল মেন্ডেলের পৃথক ভবনের সূত্র, যে জনিত্রীর থেকে ভালো মতো ঢুকিয়ে নাও, যখন অপত্যতে আসবে তখন একসাথে হলেও এরপর যখন ওখান থেকে নতুন যখন গ্যামেট তৈরি হবে তখন কিন্তু প্রত্যেকটা বৈশিষ্ট্য এবং অ্যালিল একে অপরের থেকে আলাদা হয়ে যাবে। ওকে, নেক্সট 9 নাম্বার কি বলছে, পিতা থ্যালাসেমিয়ার বাহক এবং মাতা স্বাভাবিক হলে তাদের সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা চেকার বোর্ডের সাহায্যে উপস্থাপন করো। এই কোশ্চেন গুলো কিন্তু হিমোফিলিয়া বলো বর্ণাঢ্যতা বলো যে কোনো কিছু দিয়ে আসতে পারে। এখানে আমি তোমাদের থ্যালাসেমিয়া দিয়ে বলে দিচ্ছি। দেখো কি বলছে এখানে, পিতা বলছে কি থ্যালাসেমিয়া বাহক আর মাতা বলছে কি স্বাভাবিক। মাতা কিন্তু আমার তাহলে কি নর্মাল আর পিতা কি আমার বাহক, তাহলে এখানে কি এ থ্যাল এ আর মাতা কি নর্মাল, এটা আমার প্যারেন্টাল জেনারেশন। এখান থেকে আমার গ্যামেট আসবে এ থ্যাল, এখান থেকে আসবে এ আর এখান থেকে আসবে দুটোই আমার এ, এগুলো কিন্তু আমার কি আসলো গ্যামেট। এবার আমি এদের মধ্যে চেকার বোর্ড করাচ্ছি, কি আসতে পারে এখানে, পিতারটা আমি এদিকে লিখলাম, ঠিক আছে, আর মাতারটা আমি এদিক বরাবর লিখলাম, তাহলে এখানে এ থ্যাল এ আর মাতার কি দুটাই নর্মাল, তাহলে এখানে কি আসবে এ থ্যাল এ, এখানে আসবে এ এ, এখানে আসবে এ থ্যাল এ আর এখানে আসবে এ এ। এগুলা কি, এগুলা হচ্ছে আমার F1 জেনারেশন। তার মানে দেখো তাদের সন্তান হওয়ার চেকার বোর্ড কি হতে পারে, তাদের সন্তানদের, তাই তো। এবার দেখতে পাচ্ছি আমরা কি আসলো, আমার একটা আসলো এ থ্যাল এ, এটা কিন্তু আমার কি, এটা কিন্তু আমার থ্যালাসেমিয়া বাহক, থ্যালাসেমিয়া এটা কিন্তু আমার বাহক। আরেকটা কি আসলো আমার, আরেকটা আসলো আমার এ এ, দেখতে পাচ্ছি আমার এটা কিন্তু আমার নর্মাল বা স্বাভাবিক। তার মানে দেখো সন্তান বাহক হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট, এটা একটা বাহক হতে পারে এটা একটা বাহক হতে পারে, তার মানে 50% আমার সম্ভাবনা কি সন্তানরা বাহক হবে, 50% সম্ভাবনা সন্তান বাহক হবে আর 50% সম্ভাবনা কি সন্তানরা সুস্থ স্বাভাবিক হবে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম। হ্যাঁ, পিতা আমার বাহক এবং মাতা হচ্ছে নর্মাল, তার মানে কি এ থ্যাল এ আর এখানে এ এ নর্মাল। আমরা জানি যে এ এ মানে সেটা আমার কি নর্মাল, যদি এ থ্যাল এ থাকে, থ্যাল মানে কি জিনটা থ্যালাসেমিয়ায় আক্রান্ত, এ থ্যাল এ থাকে তাহলে এটা হচ্ছে আমার বাহক। ঠিক আছে, আর যদি এখানে এ থ্যাল আর এ থ্যাল দুটো এতে যদি থ্যালাসেমিয়া আক্রান্ত থাকে তাহলে আমরা এটাকে কি বলবো আক্রান্ত। ঠিক আছে, কি বললাম মনে থাকবে, এ এ মানে নর্মাল, এ থ্যাল এ মানে এটা বাহক এখানে, কারণ এখানে একটা জিন কিন্তু ভালো আছে, আর এ থ্যাল দুটোতেই থ্যালাসেমিয়া মানে সেটা আমার কিন্তু আক্রান্ত জিন। এবার যখন আমরা দেখব পিতা বাহক আর মাতা নর্মাল, তার মানে এটা পিতার ক্রোমোজোম এটা মাতার ক্রোমোজোম, এদের থেকে আমার কি আসলো গ্যামেট। এবার আমি সেগুলোরই কিন্তু ক্রস করালাম, দেখো পিতা বাহক আর মাতা কিন্তু নর্মাল, এর ফলে দেখো 50% আমার আসলো কি বাহক, যেটা কিনা কি আমার 50%, আর 50% কি আসলো আমার নর্মাল, সেটাও কিন্তু আমার 50%। বোঝা গেল, তার মানে কি বাহক হওয়ার সম্ভাবনা 50% এবং সুস্থ হওয়ার সম্ভাবনা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আমার 50%। ওকে, এই কোশ্চেন গুলো যে কোনো কিছু দিয়ে
হিমোফিলিয়া, বর্ণাঢ্যতা, যে কোনো কিছু দিয়ে কিন্তু আসতে পারে। এরকম টাইপের চেকার বুক কিন্তু তোমরা আরো প্র্যাকটিস করবে। ঠিক আছে, নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখো এখানে, মেন্ডেলের পরীক্ষায় কোন ক্ষেত্রে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত সর্বদা সমান হয় তা বুঝিয়ে দাও। কোন ক্ষেত্রে? আমরা জানি যে অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতাতে কি আমার জিনোটাইপ এবং ফিনোটাইপ দুটোই কিন্তু বৈশিষ্ট্য কি হয়, অনুপাত 1:2:1। এবার আমরা জানি যে অসম্পূর্ণ প্রকটতা জিনিসটা কি। অসম্পূর্ণ প্রকটতাটা কি? আমরা জানি যে অসম্পূর্ণ প্রকটতা একটা প্রকট বৈশিষ্ট্য থাকে, একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য থাকে, এবং এখানে কি হয়, প্রকট এবং প্রচ্ছন্ন কোনোটাই কিন্তু ঠিকমতো প্রকাশিত হয় না। এই দুটোর একটা ইন্টারমিডিয়েট কম্বিনেশন আমরা দেখতে পাই। চলো আমরা ছকটা করে দেখি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। মনে করে এখানে আমরা লাল ফুল নিলাম, যেটা আমার প্রকট যাবে, এটা কিন্তু আমরা সন্ধ্যামালতি গাছে দেখতে পাই। আর একটা মনে করো আমরা সাদা ফুল নিলাম, যেটা আমার প্রচ্ছন্ন ক্যারেক্টার। ঠিক আছে, এবার এই লালটাকে আমি ধরলাম ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, আর সাদাটাকে আমি ধরলাম স্মল আর স্মল আর। ওকে, যেটা আমার প্যারেন্টাল জেনারেশন। এখান থেকে আমার গ্যামেট আসবে ক্যাপিটাল আর, এখান থেকে আমার গ্যামেট আসবে স্মল আর, যেটা আমার গ্যামেট। এবার এদের মধ্যে ক্রস হবে ক্যাপিটাল আর স্মল আর, যেটা কিনা আমার F1 জেনারেশন। এবার আমরা জানি মনোহাইব্রিড ক্রস বলো বা ডাইহাইব্রিড ক্রস বলো, আমরা সবসময় কি দেখেছি এখানে, যে প্রকট বৈশিষ্ট্যই কিন্তু প্রকাশিত পাচ্ছে, কিন্তু এটার নাম কি, অসম্পূর্ণ প্রকটতা, মানে ইনকমপ্লিট ডমিনেন্স। মানে কি, এখানে প্রকট বৈশিষ্ট্যটা সম্পূর্ণরূপে কিন্তু এখানে প্রকাশ পায় না, কারণ প্রকট বৈশিষ্ট্য আমার লাল আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আমার সাদা। এই দুটার একটা ইন্টারমিডিয়েট, একটা মধ্যবর্তী রং এখানে প্রকাশ পায়, যেটা এখানে তাহলে কি হবে, এখানে F1 জেনারেশনে প্রত্যেকটা ফুল হবে আমার পিঙ্ক কালারের। ওকে, বোঝা গেল? এবার এখানে আমরা তাহলে কি করব, আসলে এটা আমার F1 জেনারেশন, এটা আমার আসলো পিঙ্ক কালার। এবার যখন আমি এদের মধ্যে যখন ক্রস করাবো, এখানে গ্যামেট আসবে আমার, এটা আমার গ্যামেট। এবার আমি এদের মধ্যে চেকার বোর্ড করাবো, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর। এখানের সাথে এটা করলে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, এটার সাথে এটা করলে ক্যাপিটাল আর স্মল আর, এটার সাথে এটা করলে ক্যাপিটাল আর স্মল আর, এটার সাথে এটা করলে স্মল আর স্মল আর। এটা কিনা আমার হয়ে গেল কি F2 জেনারেশন। এবার এখানে আমার ফিনোটাইপ বলো আর জিনোটাইপ বলো, রেশিওটা আমার এখানে কি আসলো, একটা আসলো ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, দুটো আসলো কি আমার ক্যাপিটাল আর স্মল আর, আর একটা কি আসলো স্মল আর স্মল আর। এবার ক্যাপিটাল আর ক্যাপিটাল মানে কি, যেটা আমার রেড ফুল, ক্যাপিটাল আর স্মল আর, যেটা আমরা এখানে দেখলাম, এখানে আমার কি ফুল আসলো, পিঙ্ক কালার ফুল, তাই তো, এখানে আমার আসলো কিন্তু পিঙ্ক কালার ফুল। তাহলে এখানে আমার হয়ে যাবে এটা পিঙ্ক। আর স্মল আর সেটা কি, সেটা কিন্তু আমার ছিল হোয়াইট। তাহলে এদের রেশিও কি হবে, রেড ফ্লাওয়ার কয়টা আসছে এখানে, একটা, তাহলে এখানে হয়ে যাবে 1। পিঙ্ক ফ্লাওয়ার কয়টা আসছে, এটা একটা, এটা একটা, তাহলে এটা হয়ে যাবে আমার 2। আর হোয়াইট ফ্লাওয়ার কয়টা আছে এখানে, একটা, স্মল আর, তাহলে এটা আমার হয়ে যাবে 1:1। তার মানে কি, এখানে অসম্পূর্ণ প্রকটতাতে আমার জিনোটাইপ এবং ফিনোটাইপের অনুপাত কিন্তু সেম। বোঝা গেল? এই গেল আজকের ভীষণই গুরুত্বপূর্ণ 10টা কোশ্চেন। এই চ্যাপ্টার থেকে কিন্তু এই কোশ্চেন গুলো ভীষণই গুরুত্বপূর্ণ, এবং আরো বললাম যে চেকার বোর্ড সংক্রান্ত কিন্তু তোমরা আরো ছক কিন্তু, যে বংশগতির রোগ থেকে এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো আজকের মতো এই অবধি। এই কোশ্চেন গুলো তোমরা খুব ভালো মতো মন দিয়ে পড়ো, কারণ এখান থেকে দেখো আমি কিন্তু তোমাদের খুব লিমিটেড এবং ভীষণই কম সংখ্যক কোশ্চেন দিচ্ছি। এবার এগুলোর মধ্যেও যদি তোমরা নিজেরা যদি কোশ্চেন চুজ করো যে এটা পড়বো না, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আমি যা দিচ্ছি এরকম তোমাদের পড়তেই হবে। তো আজকের মতো এই অবধি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো এবং একটা ছোট্ট লাইক দিয়ে দাও। আজকের মতো এই অবধি, দেখা হবে অন্য একটা নেক্সট ভিডিওতে। বাই বাই।